মামার সামনে মাথা নিচু করে বসে আছে পদ্ম। ক্ষণে ক্ষণে শরীর কাঁপছে তার। এখনও তার শরীরে প্রচণ্ড উত্তাপ টের পাচ্ছে সে। সেতারা যখন পদ্মকে ফোনে না পেয়ে কুহুকে ফোন দেয় পদ্মকে হাসপাতালে আসার কথা বলার জন্য, তখন পদ্ম পাশেই ছিল। সব শুনে সে কুহুকে নিষেধ করে দেয় তার জ্বরের কথা কাউকে না বলতে। মামা যখন তাকে ডেকেছিল নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কথা আছে, আর তার জ্বরের কথা শুনলে তার অসুস্থ মামা অনেক দুশ্চিন্তা করবে। সব ভেবে সে একটা ওষুধ খেয়ে গায়ের উপর বড় একটা চাদর পেঁচিয়ে হাসপাতালে এসেছে। মেয়েকে দেখে বুকটা স্যাঁত করে উঠেছে তার। সন্তানের কষ্ট তো মা সবার আগে বোঝে। পদ্মর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মোজাম্মেল। ঠোঁটের শুকিয়ে যাওয়ার রক্তটাও চোখ এড়ায় না তার। কঠিন চোখে তাকায় সেদিকে মোজাম্মেল। পদ্ম? বেশ কিছুক্ষণ পর মুখ খুলে মোজাম্মেল, তার কণ্ঠ গম্ভীর। পদ্ম কেঁপে উঠে মামার গলা শুনে মাথা না তুলেই আস্তে করে বলে, জি মামা, তোমার নামে কিছু কথা শুনলাম, এগুলো কি সত্যি? মামার কথা শুনে চমকে যায় পদ্ম। চট করে চোখ তুলে তাকায় তার দিকে। মোজাম্মেলের চোখ শান্ত। জোহরা মোজাম্মেলের হাতের উপর হাত রেখে বলে, কি বলছে এসব? কি শুনেছ ওর নামে? সেতারাও অবাক হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। মোজাম্মেল হাত ছাড়িয়ে নিয়ে বলো, আমি পদ্মর সাথে কথা বলছি, তোমরা মাঝখান থেকে কথা বলো না। হ্যাঁ পদ্ম, এবার বলো। পদ্ম ভয় ভয় জিজ্ঞেস করে, মামা কি শুনেছ? পদ্মর ভয় করে আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কি মামা জেনে গেছে? তুমি আরিফের সাথে ঘুরতে গিয়েছো দেখাদেখি হওয়ার পর থেকে রোজ তার কাছ থেকে শপিং করিয়ে নিয়েছো। জোহর আর সেতারা অবাক হয়ে মোজাম্মেলের দিকে তাকায়। সেতারা আমতা আমতা করে বলে, তোর কোথাও ভুল হচ্ছে ভাই, আমার মেয়ে এমন না, তুই জানিস। পদ্মের বুক ধকধক করতে থাকে। সে বুঝতে পারে না মামা এসব কীভাবে জেনে গেল। মামা আসলে? মোজাম্মেল শক্ত গলায় বলল, যা বলছি তার উত্তর দাও, হ্যাঁ কি না। মামা, আমার কথাটা তো শুনবে তুমি, তারপর না হয় বকবে আমাকে। তার মানে সব সত্যি? হালকা চিৎকার করে ওঠে মোজাম্মেল। মোজাম্মেলের রাগ দেখে চুপ করে যায় পদ। মামা অসুস্থ, এই সময় তাকে আর রাগানো যাবে না। চুপ করে থাকাই শ্রেয়। এই শিক্ষা দিয়েছি তোমাকে আমি। একটু বেশি জোরে চিৎকার করে ওঠে মোজাম্মেল। জোহরা চেয়ে তাকে চেপে ধরে। কি করছো তুমি এসব? তুমি অসুস্থ, এই অবস্থায় চিৎকার করছো কেন তুমি? চোখ লাল করে তাকায় মোজাম্মেল জোহরার দিকে। জোহরা চুপ করে যায়। সেতারার বুক কাঁপতে থাকে। সে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পদ্মর দিকে তাকিয়ে বলে, পদ্ম, তুই বাড়িতে যা, তুই এগুলো কিছু করিসনি, আমি জানি। এসব কথা পরে হবে। মোজাম্মেল উঠে বসে, পদ্ম সামনাসামনি বসে। আপা, তোমার মেয়ে আসলে লোভী। গরিব মামা সারা জীবন তাকে কিছুই দিতে পারেনি, তাই হয়তো এত ধন দৌলতের চাকচিক্যর মোহে পড়ে গেছে সে। ঠিক বলছি না পদ্ম? পদ্মর ভীষণ কান্না পেয়ে যায়। সে তাকাতে পারছে না মামার দিকে। মামা কি বলছে সব? হ্যাঁ, সে অনেক বড় ভুল করে ফেলেছে। বিয়ের আগেই আরিফের সাথে এমন একান্ত মুহূর্ত তার কাটানো উচিত হয়নি। তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এটা। কিন্তু এটা তো কখনোই আরিফের টাকার উপর লোভ করে নয়, বরং ওকে ভালোবেসে। সে তার নীতি বিসর্জন দেয়নি, মামার শিক্ষা সে ভুলে যায়নি। তবে মামা এসব কি বলছে? মামা, তুমি আমাকে ভুল বুঝছো, আমার পুরো কথাটা আগে শুনবে। হঠাৎ শব্দে ভয়াবহভাবে চমকে ওঠে সবাই। জোহরা চিৎকার করে ওঠে, কি করলে তুমি এটা? তুমি পদ্মর গায়ে হাত তুললে? সেতারা মেয়েকে জড়িয়ে ধরে থরথর করে কাঁপতে থাকে। পদ্ম গালে হাত দিয়ে মাথা নিচু করে জর্জর করে কেঁদে দেয়। সেতারা ভয়ার্ত লাল চোখে ভাইয়ের দিকে তাকায়। যে মেয়ের গায়ে সে একটা ফুলের টোকা পর্যন্ত কখনো দেয়নি, আজ সেই মেয়ের গায়ে তার ভাই হাত তুলল। মোজাম্মেল, এটা কি করলি তুই? যা করেছি বেশ করছি। আজ তোমার এই মেয়ের জন্য আমাকে কতটা অপমানিত হতে হয়েছে জানো তুমি? আরিফের বাবা আজকে বলেছে আমি নাকি টাকার জন্য আমার ভাগ্নিকে তার ছেলের পিছনে লেলিয়ে দিয়েছি। আমি সব চিকিৎসার ভার নাকি আরিফের কাছ থেকে নিয়েছি। এছাড়াও আরিফের কাছ থেকে হাজার হাজার টাকার কেনাকাটা করিয়ে নিয়েছে তোমার মেয়ে। আজ এই দিন দেখার জন্য বাপের তাড়িয়ে দেওয়া মেয়েকে তুলে এনে মানুষ করেছিলাম আমি। এই প্রতিদান ছিল আমার জন্য। মোজাম্মেল কাঁপতে থাকে ক্ষোভে। পদ্মর শক্তি নেই আর কথা বলার। মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবে সে। পানিতে ছলছল করা দুই চোখে মামার দিকে তাকিয়ে আস্তে করে বলে, মামা, এটা তুমি বলতে পারলে? আমি কারো মামা নই। এখন তুই আমার চোখের সামনে থেকে দূরে হয়ে যা। তোমাকে দেখতে চাচ্ছি না আমি। আর আপা,
তোমার মেয়ের মাথায় একটা জিনিস ভালো করে ঢুকিয়ে দাও, আরিফের সাথে ওর বিয়ে হচ্ছে না, খুব তাড়াতাড়ি আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের কারোর সাথে ওর বিয়ে হবে। আরিফের সাথে যেন ও সব সম্পর্ক শেষ করে দেয় আজকের থেকে। পদ্ম থমকে যায় মামার কথা শুনে। এসব কি বলছে সে? মাথাটা ঘুরে ওঠে তার। কোনো রকমে মায়ের হাত চেপে ধরে নিজেকে সামলায়। সেতারার অসম্ভব রাগ হয় ভাইয়ের উপর। না হয় তাদের আশ্রয় দিয়েছিল সে, তাই বলে তার এত বড় মেয়ের গায়ে হাত তুলবে আর এভাবে কথা বলবে? সেতারা রাগ প্রকাশ করে না, পদ্মর হাত ধরে বলে, উঠে আয় পদ্ম, বাড়িতে চল। জোহরা মোজাম্মেলের দিকে তাকিয়ে রাগী গলায় বলল, বিয়েটা হবে না মানে? কে নিল এই সিদ্ধান্ত? সব কিছু ঠিক হওয়ার পর এসব বলার মানে কি? এটা ওর বেহায়াপনা করার আগে মনে রাখা উচিত ছিল। লজ্জা শরম বিসর্জন দিয়ে একটা পরপুরুষের সাথে, সে ঘেন্না করছে আমার ওর মুখ দেখতে। পদ্ম নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে আরিফকে পাবে না। এটা কি সম্ভব? কিভাবে মেনে নিবে সে? তার ভুলের প্রায়শ্চিত্ত আরিফকে হারিয়ে দিতে হবে তাকে। জোহরা আবার বলে, কিন্তু ওরা মেনে নিবে সিদ্ধান্ত। সামান্য একটা কারণে বিয়ে ভেঙে দেওয়ার মতো চিন্তা কিভাবে করতে পারো তুমি? চিন্তা আমি করিনি, তারাই করেছে। আরিফের বাবা মাকে জানিয়েছে তারাই বিয়ে ভেঙে দিতে চায়। চারজনই চুপ করে থাকে বেশ কিছুক্ষণ। পদ্মর টালমাটাল লাগে। সে মায়ের গায়ের উপর ঢলে পড়ে। সেতারা মেয়ের গায়ে হাত দিতেই চমকে ওঠে। গা পুড়ে যাচ্ছে মেয়ের জ্বরে। সে হতবিহ্বল হয়ে বলে, পদ্মমা, কি হয়েছে তোর? তোর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, আগে কিছু বলিসনি কেন তুই? মোজাম্মেলের বুকটা কেঁপে ওঠে। পদ্মের জ্বর? আর সে কি করলো এটা? পদ্ম আস্তে করে মাকে বলে, মা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের পাপী মেয়ে। আমি অনেক বড় একটা অপরাধ করে ফেলেছি। এটা তোমাদের শিক্ষা না। কিন্তু মা, বিশ্বাস করো, আমি লোভী না। আমি ওনার কাছ থেকে কিচ্ছু নিতে চাইনি। তোমাদের সব বলবো আমি। সেতারা একবার মোজাম্মেলের দিকে তাকায়। তার মুখ ফ্যাকাশে হয়ে আছে। সব কথা পরে শুনবো পদ্ম, তুই চল এখান থেকে। পদ্মকে জোর করে উঠিয়ে দাঁড় করায় সেতারা। ধরে রাখতে পারছে না মেয়েকে, শরীর টলছে তার। সেতারা দুই হাতে মেয়েকে চেপে ধরে। ভীষণ দুশ্চিন্তা হয় তার। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না সে। পদ্ম মামার দিকে তাকিয়ে স্মিত হাসে। মামা, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি আসলেই পাপ করে ফেলেছি। বাবা আমাদের বের করে দিয়েছিল বাড়ি থেকে। সেই ছোট্ট নিবিড় পুষ্প আর আমাকে নিয়ে মা তোমাদের ঘাড়ে উঠেছিল। তুমি আর মামি আশ্রয় না দিলে সেদিনই কোথায় ভেসে যেতাম আমরা। কোনোদিন আমাদের কুহু আর মাহির থেকে আলাদা করে দেখোনি। সেই আমি ক্ষণিকের আবেগে সব ভুলে তোমার সম্মান নষ্ট করলাম। আমার এই পাপের কোনো ক্ষমা হয় না আমি জানি। আমি তোমাকে অসম্মান করতে চাইনি। এরপর একটু থেমে আবার একটু হাসে, কিন্তু সেই হাসিতে কেমন বিষাদ মাখা। মোজাম্মেলের ভিতরটা ভেঙে চুরে যায়। ইচ্ছে করে তার পদ্মমাকে জড়িয়ে হাউমাউ করে কাঁদে। কিন্তু মামা, আমি লোভী নই। বিশ্বাস করো, আমি লোভ করিনি। আমি আরিফ সাহেবকে এই কয়দিনে ভালোবেসে ফেলেছি। আমি ওনার টাকা দেখে নয়, বরং মানুষটাকে দেখে ভালোবেসেছি। তবে তোমার অসম্মান হয় এমন কাজ কখনো করব না আমি। আমি ওনাকে ভুলে যাব। মাত্র অল্প কিছুদিনের আবেগের জন্য আমি আমার পরিবারকে কষ্ট দিতে পারবো না। আমাকে, আমার মাকে, আমার ভাই বোনদের আশ্রয়দাতাকে আমি আর বিন্দু মাত্র অপমানিত হতে আর দিব না। এরপর সেতারার দিকে তাকায় সে। সেতারার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। পদ্ম হাসে। সেতারার ভীষণ ভয় করে পদ্মর হাসি দেখে। মায়ের চোখ মুছিয়ে দিয়ে বলো, আজ থেকে কেউ কাঁদবে না। আমার জন্য আর কারোর চোখে পানি পড়বে না। আমার পাপের প্রায়শ্চিত্ত আমি করব। চলো, বাড়িতে চলো। এই বলে পদ্ম আর কোনো দিকে না তাকিয়ে বেরিয়ে আসে সেখান থেকে। সেতারা একবার ভাইয়ের দিকে তাকিয়ে মেয়ের পিছু পিছু বেরিয়ে যায়। পদ্ম বেরিয়ে যেতেই মোজাম্মেল হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে। কান্নার দমকে কেঁপে কেঁপে ওঠে তার শরীর। জোহর এসে তার সামনে দাঁড়ায়। এখন কাঁদছো কেন? মেয়েটার গায়ে হাত তোলার সময় মনে ছিল না? এত বড় মেয়ে, কোথাকার একটা বাইরের লোকের কথা শুনে তুমি তাকে মারতে পারলে? ও তো বারবার কিছু একটা বলতে চেয়েছিল, কেন ওকে কথাটা শেষ করতে দিলে না? কিভাবে পারলে তুমি ওকে এতগুলো কথা শোনাতে? মেয়েটার গায়ে এত জ্বর, বাড়িতে যেও তো কথাগুলো বলা যেত। মোজাম্মেল উত্তর দেয় না। একমাত্র সে জানে তার ভিতরে কি তোলপাড় চলছে। সুবহান সাহেবের কথা শুনে সে নিজেকে ঠিক রাখতে পারেনি। তার ভাগ্নিকে নিয়ে বাইরের একটা লোক এত কথা শোনাবে, এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি সে। কিন্তু রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে এ কি অন্যায় করে ফেলল সে। তার পদ্ম, তার শান্ত স্নিগ্ধ পদ্ম, একটা নখের আঁচড় পর্যন্ত কখনো কাটেনি তার গায়ে।
আজ সে তাকে মারল। এই হাত তার ভেঙে ফেলতে ইচ্ছে করছে। জোহরা আর কিছুই বলে না, স্বামীর হাত দুটো চেপে ধরে। জোহরা, আমার মাকে আজ মেরেছি আমি। এ কি ভুল করে ফেলেছি? কেন নিজেকে সামলাতে পারলাম না আমি? আমি জানি কুহুর বাবা, তোমার মনের মধ্যে এখন কি চলছে, কিন্তু তুমি এখন অসুস্থ। এত কান্নাকাটি করলে আরও অসুস্থ হয়ে যাবে। শুধু একটাই কথা বলবো, হাসপাতালের মতো এরকম করা তোমার একদম উচিত হয়নি। ও কি আমাকে কখনো ক্ষমা করবে জোহরা? জানো, ও আমাকে ছোটবেলায় সুপারম্যান মামা বলে ডাকতো, কারণ ওর ধারণা ছিল আমি ওদের জন্য সব কিছু করতে পারি। আজ কি ওর সেই ভুল ভেঙে গেল জোহরা? আমি কি আর কোনোদিন ওর সুপারম্যান মামা হয়ে উঠতে পারবো? জোহরা উত্তর দেয় না, তার চোখ দিয়েও অঝরে পানি পড়তে থাকে। বড় একটা কাচের ফুলদানি টুকরো টুকরো হয়ে ভাঙা আরিফের সামনে। সে ভেঙেছে। ভাঙা কাচের টুকরোতে হাতও কেটে গেছে তার। সেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। সেদিকে খেয়াল নেই তার। নিজের উপর অসম্ভব রাগ হচ্ছে আরিফের। কিভাবে এই ভুলটা করলো সে? পদ্মর মতো সাধারণ একটা মেয়ের জীবনে এটা অনেক বড় একটা দুর্ঘটনা। এই ভুলের কোনো মাফ হয় না। সে অনেকবার পদ্মকে ফোন দিয়েছে ক্ষমা চাইতে, কিন্তু সেই দুপুর থেকে ওকে পাওয়াই যাচ্ছে না ফোনে। এখন গভীর রাত। পদ্ম কি তার উপর অনেক রাগ করেছে? সে কি করবে এখন? আরিফ, বাবা, তুমি কি জেগে আছো? মায়ের গলা শুনে আরিফ কিছুটা শান্ত হয়। এসো মা, ভেতরে এসো। ফরিদা বেগম দরজা ঠেলে ঘরে ঢুকলো, আর ঢুকেই তার চোখ কপালে উঠল। এ কি অবস্থা? এটা ভাঙলো কিভাবে? আরিফ চুপ করে থাকে, কোনো উত্তর দেয় না। হঠাৎ ফরিদার চোখ যায় আরিফের হাতের দিকে। সেখান থেকে রক্ত পড়ছে। চিৎকার করে ওঠে সে, সেদিকে তাকিয়ে ছুটে আসে আরিফের কাছে। তোমার হাত কেটেছে আরিফ? দেখেছি। ফরিদা একবার ছেলের দিকে তাকায়, আবার হাতের দিকে। দৌড়ে বের হয়ে যায় সে ঘর থেকে, ফেরে স্যাভলন, তুলা, ব্যান্ডেজ এসব নিয়ে। বসো এখানে, আমি ব্যান্ডেজ করে দেই। আরিফ শান্ত গলায় বলে, প্রয়োজন নেই। ফরিদা শীতল চোখে ছেলের দিকে তাকায়, এরপর তার সামনে এসে দাঁড়িয়ে বলে, আরিফ, নিজের বয়সের দিকে তাকাও। তোমার মতো এই বয়সে এসব ছেলে মানুষই কেউ করে না। অতিরিক্ত করছো তুমি। আরিফ মায়ের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বলে, কি অতিরিক্ত করলাম মা? তুমি বুঝতেছো না কি করছো তুমি? তোমার বাবা আজ তোমাকে জানিয়েছে পদ্মর সাথে তোমার বিয়ে হবে না, অনন্যার সাথে হবে। তাই তুমি নিজের হাত কেটেছো। তোমার কি মনে হয় তুমি এখনও স্কুল কলেজের ছাত্র? বিরহায় হাত কাটছো? এসব মানায় তোমাকে? আরিফ জল শক্ত করে বলে, আমি হাত কাটিনি, ফুলদানিটা ভেঙেছি। কাছের টুকরোতে হাত লেগে কেটে গেছে। ফরিদা রাকি চোখে ছেলের দিকে তাকিয়ে জোর করে তার হাত টেনে ব্যান্ডেজ করে দিতে থাকে। আরিফ শূন্যের দিকে তাকিয়ে বসে থাকে। তুমি কি আমাকে কিছু বলতে এসেছিলে মা? এত রাতে তো সাধারণত আসো না তুমি আমার ঘরে। কেন, এমনিতেই বুঝি ছেলের ঘরে মায়ের আসা যায় না? আরিফ স্নান হাসে। শেষ কবে এসেছো মা বলো তো? আমার সারাটা জীবন তো একা একাই কেটেছে। আমাকে তোমরা কজন বুঝেছো? আমার মনটা কি চায়? স্কুলে বুলিংয়ের শিকার হতাম। আমি নাকি অনেক কালো। আমার সাথে মিশলে অন্যরাও কালো হয়ে যাবে। কেউ মিশতে চাইতো না। যদিও বা কেউ মিশতো, আমার নিত্য নতুন লোগো সেট বা ভিডিও গেমসের জন্য। আমি সব বুঝতাম। ঘরে এসে একা একা চিৎকার করে কেঁদেছি। তখন তোমরা কই ছিলে মা? বাবা তার ব্যবসা নিয়ে ব্যস্ত, আর তুমি চাষির সাথে রান্নাবান্না, না হয় এলাকার ভাবিদের নিয়ে পিকনিক, আর না হয় শপিং মল। তোমার ছেলেটা যে কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলতো, তোমরা কদিন তার পাশে বসে তাকে সান্ত্বনা দিয়েছে। কখনো কি ফোলা চোখ দেখে জানতে চেয়েছো, বাবা তোর কি হয়েছে? আর কলেজ লাইফের প্রেমের কথা বলছো। এই ছেলেটা তো তখন এত বড় বিজনেসম্যান ছিল না। কে করবে এই কালো ছেলের সাথে প্রেম? তাহলে বুড়ো বয়সের ছেলে যদি একটু প্রেমে পড়ে, তোমরা মেনে নিতে চাচ্ছ না কেন? ফরিদা উঠে দাঁড়ায় ছেলের পাশ থেকে। ও, তুমি বলতে চাচ্ছ তোমার বাবা মা, তোমার আপনজনরা কেউ তোমার ভালো চায়নি? কেউ তোমার কষ্ট বুঝতে চায়নি? দুদিনের পরিচয় হওয়া মেয়েটাই তোমাকে আমাদের চেয়ে বেশি বোঝে? আরিফ হালকা হেসে মায়ের হাত ধরে তাকে পাশে বসায়। মা, আমি এমন কিছু বলিনি, ভুল বুঝছো তুমি। কিছুক্ষণ চুপ করে থেকে ফরিদা বেগম বলে, মেয়েটাকে ভুলে যাও, এটাই আমাদের সবার জন্য ভালো হবে। আরিফের কণ্ঠ কঠিন হয়ে আসে হঠাৎ। আমার জীবন সঙ্গী কি আমি ঠিক করার অধিকার রাখি না? সবসময় আমাকে তোমাদের হাতের পুতুল হয়ে থাকতে হবে? ফরিদা অসহিষ্ণু হয়ে উঠে দাঁড়ায় আবার। দেখো, এত অশান্তি আমার ভালো লাগে না। তোমার বাবা ওই মেয়েকে ঘরের বউ করতে রাজি নয়। তুমি জোর করলে হয়তো তার অনিচ্ছাতেই পদকে তোমার বউ করে এ বাড়িতে আনা হবে, কিন্তু তাতে অশান্তি বাড়বে। রোজ সংসারে অশান্তি আমি চাই না। মেয়েটাকে আমারও পছন্দ ছিল,
কিন্তু বাড়ির মধ্যে এত হট্টগোল আমার ভালো লাগে না। আমি শান্তি চাই। আরিফ মায়ের দিকে তাকিয়ে বলে, এটাই কি তোমাদের শেষ কথা? অবশ্যই। আর নিশ্চয়ই আমাদের ছেলের কাছে তার পরিবারের যে কয়েকদিনের পরিচিত একটা মেয়ে এতটাও আপন হবে না। আরিফের দিকে তাকিয়ে তার মা হাসে। আরিফ অবাক হয়ে যায় তার মাকে দেখে। তার বিশ্বাস ছিল তার মা অন্তত তার পাশে থাকবে। ফরিদা বেগম এসে ছেলের কাঁধে হাত রাখে। বাবা, যাকে তুমি ভালোবাসা বলছো তা আসলে দুদিনের আবেগ, মোহ। ভালোবাসা তো তাড়াতাড়ি হয় না, আর মোহ কাটতে সময় লাগে না। মেয়েটা রূপবতী, তাই তোমার মনে ধরেছে। এটা ভালোবাসা নয়, হতেই পারে না। তুমি যেহেতু ওর মায়ায় পড়েছো, তাই তোমার মন জোর করে তোমাকে বিশ্বাস করাতে চাচ্ছে ও লোভী নয়। ও তোমার টাকাকে নয়, তোমাকে ভালোবাসে। কিন্তু একবার ভেবে দেখো তো, মেয়েটা তো তাড়াতাড়ি কেন রাজি হয়ে যাবে বিয়েতে? তার বয়স এত কম। সে তো চাইবে তার কাছাকাছি বয়সের কেউ তার স্বামী হবে। তোমাকে একবার দেখেই সে মত দিয়ে দিল। তোমার সাথে রোজ ঘুরতে যাচ্ছে, তোমার কাছ থেকে কেনাকাটা করিয়ে নিচ্ছে। এগুলো কি টাকাকে ভালোবেসে নয়? ফরিদা বেগম থামে। আরিফ এতক্ষণ চুপ করে তার মায়ের কথা শুনছিল। এবার সে পরিষ্কার হলো কেন হঠাৎ করে বাবা মায়ের এই পরিবর্তন। নিশ্চয়ই ড্রাইভার বাড়িতে জানিয়েছে কেনাকাটা করার কথা। কিন্তু সে তো জানে পদ্ম আসলেই লোভী কিনা। মা, আমি পদ্মকে ভালোবাসি। তুমি জানো আমি ছোট থেকে সোজাসাপটা কথা বলতে পছন্দ করি। এখনও বলছি, এত ভনিতা না করে তুমি যেটাকে মোহ বলছো সেটাই মোহ নয়, যা কদিনের মধ্যেই কেটে যাবে। তোমার পদ্মের সাথেই আমার বিয়ের ব্যবস্থা করো। আরিফ, মা, আমি এখন ঘুমাবো। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। প্লিজ মা। ফরিদা বেগম আর কোনো কথা না বলে হনহন করে হেঁটে ছেলের ঘর থেকে বেরিয়ে গেল। আরিফ দুই হাতে মাথা চেপে বসে পড়ে। সব কিছু তছনছ করে দিতে ইচ্ছে করে তার। জোহরা ঠায় বসে আছে মোজাম্মেলের পায়ের কাছে। অনেক কান্না পাচ্ছে তার। কি হয়ে গেল কদিনের মতো। সে অনেকবার সেতারাকে ফোন দিয়েছে পদ্মর শরীরের অবস্থা জানতে। সেতারা ফোন তোলেনি। তাহলে কি তার উপরেও রাগ করেছে ওরা? ওরা কি মোজাম্মেলের রাগটাই দেখলো? লোকটা তখন থেকে কাছে। নার্সরা জোর করে ওষুধ খাইয়ে দিয়েছে, কিন্তু কিচ্ছু মুখে তুলছে না। পদ্মর সেলাই করে দেওয়া রুমালটা মুখের সাথে চেপে শুধু এক নাগারে চোখের পানি ফেলছে সে। আর একটু পরপর বলছে, আমাকে ক্ষমা করে দে রে মা, ক্ষমা করে দে। জোহর একটা দীর্ঘ শ্বাস ফেলে স্বামীর দিকে তাকিয়ে থাকে। ফুপু, আসবো? সেতারা দেখে দরজায় কুহু আর মাহি দাঁড়িয়ে আছে। ওরা বুঝতে পারছে না কি হয়েছে। আসার পর থেকে ফুপু ওদের সাথে খুব একটা কথা বলছে না। পুষ্পকে ওদের কাছ থেকে ডেকে এনেছে। এদিকে পদ্ম প্রায় জ্ঞানহীন, জ্বরেগা পড়ে যাচ্ছে তার। তারা বুঝতে পেরেছে কোনো একটা সমস্যা হয়েছে। ভয় তার এদিকে আসেনি এতক্ষণ, কিন্তু আপার অবস্থা দেখে আর চুপ করে বসে থাকতে পারলো না। সেতারা বলো, তোদের বাড়ি, তোদের ঘর, তোরা যখন খুশি আসবি। আমরা আশ্রিতা, আমরা অনুমতি দেওয়ার কে মা? কুহু আর মাহি চমকে ওঠে ফুপুর কথা শুনে। দুইজন দুইজনের দিকে তাকায়। কুহু এসে সেতারা পায়ের কাছে বসে পড়ে। এসব তুমি কি বলছো ফুপু? এসব কথা একদম বলবে না। মাহিও এসে দাঁড়িয়েছে ফুপুর কাছে। তোরা যাই বলিস, এইটা তো সত্যি, তাই না? তোরা আমাদের মনিব, আমরা আশ্রিতা। এতদিন তোরা মনে মনে রেখেছিস, আজ তোর বাবা হাসপাতালের এত এত মানুষের সামনে প্রকাশ করে ফেলেছে, এই তো? কুহু আর মাহি বিশ্বাস করতে পারে না ফুপুর কথা। এসব কি বলছো ফুপু? বাবা কি বলেছে? বাবা তো এমন কিছু বলতেই পারে না। বাবা আমাদের চেয়ে বরং আপা, নিবিড় ভাই আর পুষ্পকে বেশি ভালোবাসে। সেতারা স্নান হাসে, কোনো উত্তর দেয় না। ও ফুপু, কি হয়েছে আমাদের বলো, আমাদের এভাবে শাস্তি দিও না। সেতারা কিছু বলতে যাবে তার আগেই পদ্মের ফোনের দিকে চোখ যায় সেতারার। একটা কল এসেছে। সেতারা হাতে নিয়ে দেখে নাটা ঝলঝল করছে আরিফ সাহেব। সেতারার মাথায় রক্ত উঠে যায়। সে এই সব কিছুর জন্য আরিফকেই দোষী ভাবে। তার মেয়ের এত সাহস কখনোই হবে না। ওই ছেলে নিশ্চয়ই তার মেয়েকে কুমন্ত্রণা দিয়েছে। তোরা আপার কাছে থাক, আমি আসছি। এলোমেলো চুলগুলো খোপা করে নেয় সে শক্ত করে। এরপর ফোনটা নিয়ে বারান্দায় চলে আসে।